ওয়েলকাম সবাইকে। আজকের ফিজিক্সের অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্সের দ্বিতীয় পর্বে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টার দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। গত ফার্স্ট পার্টে আমরা যেগুলো বলেছিলাম সেগুলো একবার আমরা খুব ফাস্ট আমরা মনে করে নেব, আমরা বলে নেব। একদম ফার্স্টে কি শিখেছিলাম? তো পদার্থ কত রকম। বেসিক্যালি পদার্থ, তার মধ্যে কারেন্ট যায় কি যায় না, তার ভিত্তিতে আমরা বলেছিলাম 3 রকম। কি কি? পরিবাহী, 2 নম্বর ছিল অন্তরক, আর 3 নম্বর ছিল আমাদের অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর। পরিবাহী কাদের বলবো? যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় মুক্ত ইলেকট্রন সংখ্যা থাকবে, মুক্ত ইলেকট্রন প্রচুর পরিমাণে থাকবে, তাদেরকে বলবো আমরা পরিবাহী পদার্থ। অপরদিকে যে সকল পদার্থে স্বাভাবিক অবস্থায় কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না তাদের বলবো অন্তরক পদার্থ। অর্ধপরিবাহী যেসব পদার্থ পরিবাহী ও অন্তরক এদের মাঝামাঝি অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় তারা হয়তো কাজ করছে অন্তরক পদার্থ হিসাবে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা বিশেষ কোনো কন্ডিশনে তারা কাজ করছে পরিবাহী হিসাবে, তাদেরকে বলবো আমরা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। আমাদের চ্যাপ্টারটার নামটা কিন্তু লক্ষ্য করো, অর্ধপরিবাহী এই চ্যাপ্টার। এবং গতদিন আমি শক্তিপটি বলেছিলাম, তার ভিত্তিতে আমরা এদের ভাগ করেছিলাম। কি বলেছিলাম আমরা? যে আমি এখানে দেখাচ্ছি একবার ভাগগুলো। সবসময় অপরে কি থাকে? অপরে থাকে আমাদের পরিবহন পটি, ওকে, পরিবহন পটি। আমি এটাকে লিখবো কন্ডাকশন ব্যান্ড, সিবি দিয়ে, অপরে সিবি কন্ডাকশন ব্যান্ড। আর সবসময় নিচে থাকে আমাদের ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পটি। এখানে লিখবো আমি ভ্যালেন্স ব্যান্ড, ভিভি। হচ্ছে পরিবাহী ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড দুটো ওভারল্যাপ করে থাকে, একটার উপরে একটা উঠে থাকে, এটা কমন রিজিয়ন। এই রিজিয়নটা কিন্তু কন্ডাকশন ব্যান্ডও আছে বা ভ্যালেন্স ব্যান্ডও আছে। যেসব অন্তরক পদার্থ তাদের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এদের মধ্যে একটা ভালো এনার্জি গ্যাপ থাকে, সেই জন্য কোনো ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কিন্তু খুব সহজে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। মাথায় রাখতে হবে, যতক্ষণ না কোনো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পরিতে আসছে ততক্ষণ কিন্তু সেই ইলেকট্রনটা মুক্ত হচ্ছে না। সেই ইলেকট্রনটা আধান ক্যারিয়ার হিসেবে, আদান বাহক হিসেবে কাজ করতে পারবে না। যেহেতু এর ক্ষেত্রে গ্যাপটা অত্যাধিক বেশি, যত আমি ইলেকট্রনটা শক্তি দিই ও কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে লাফিয়ে উঠলো, বাট আবার নেমে আসবে, কিছুতেই কন্ডাকশন ব্যান্ডে আসতে পারবে না, অর্থাৎ সে মুক্ত ইলেকট্রন হিসেবে আচরণ করতে পারবে না। সেই জন্য এর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সংখ্যা নেই বললেই হয়। আর অর্ধপরিবাহীতে কি হয়? কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এর মাঝখানে গ্যাপটা ভীষণই কম, এনার্জি গ্যাপটা ভীষণই কম। সেই জন্য ইলেকট্রন খুব সহজে অল্প শক্তি নিয়ে সে কিন্তু যখন তখন কন্ডাকশন ব্যান্ডে আসতে পারে। অতএব স্বাভাবিক অবস্থায় সে কিন্তু অন্তরক পদার্থ হিসেবে আচরণ করলেও ও কিন্তু বিশেষ কন্ডিশনে পরিবহন পদার্থের মতো আচরণ করতে পারে। সেই জন্য আমরা বলতে পারবো তখন সে পরিবাহী। অতএব এর ধর্মটা কিন্তু এই দুটো ঠিক মাঝামাঝি অবস্থায় আছে। এবার উদাহরণ বললে সমস্ত ধাতব পদার্থ পরিবাহী, লোহা, নিকেল, কোবাল্ট, সোনা, রূপা, তামা, প্লাটিনিয়াম, অ্যালুমিনিয়াম সবগুলি পরিবাহীর মধ্যে পড়ে। অন্তরক হাইড্রোজেন, কাঠ, কাগজ, মাটি, রাবার, প্লাস্টিক, এগুলো। সেমিকন্ডাক্টর কি ছিল? সিলিকন এবং জার্মেনিয়াম। সাধারণত সিলিকন এবং জার্মেনিয়াম এই দুটোকে আমরা অর্ধপরিবাহী মৌল নামে আমরা অভিহিত করতে পারি। আরো আছে সেগুলো কম্পাউন্ড হিসাবে, যৌগ হিসাবে, মণিপথ হিসাবে, এই দুটোই কিন্তু আমাদের সাধারণত থাকে। তারপরে আমি এটা বলার পর গতদিন আমি বলেছিলাম অর্ধপরিবাহী আমার ভাগ আছে, পদার্থের 3টে ভাগ করলাম, পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহী। ঠিক একইভাবে অর্ধপরিবাহীকে আমি আবার 3টে ডিফারেন্ট ভাগে ভাগ করতে পারি। অ্যাকচুয়ালি 2টো ভাগ করতে পারি।
দুটোর মধ্যে একটা ভাগকে আমি আবার দুটো ভাগে ভাগ করতে পারি, মোট তিনটে হবে। অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর কি ভাগ করতে পারি, আমি একটা ভাগতে পারি বিশুদ্ধ অর্ধ পরিবাহী, একটা অবিশুদ্ধ অবিশুদ্ধ ওকে, বিশুদ্ধ পিওর আর একটা ইমপিওর অবিশুদ্ধ অর্ধ পরিবাহী। এই দুটো ভাগে কিন্তু আমি আবার সেমিকন্ডাক্টরকে ভাগ করতে পারি। ধরুন আমি বলবো অবিশুদ্ধ, এর ইংলিশটা কি, এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর, আর বিশুদ্ধ আমরা ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর। অবিশুদ্ধ আবার আমরা দুটো ভাগে ভাঙতে পারি, গতদিন বলেছিলাম এগুলো, এন টাইপ এবং একটা পি টাইপ। এবং বিশুদ্ধ অর্ধ পরিবাহী কাকে বলবো, অর্ধ পরিবাহী আমি ভাগ বলেছি যে সিলিকন, জার্মেনিয়াম, স্বাভাবিকভাবে এই দুটো অর্ধ পরিবাহী আমরা দেখতে পাই, এদের নিয়ে আমরা বেশি কাজ করব। সিলিকন এবং জার্মেনিয়াম এই দুটোরই কিন্তু, সিলিকনের ক্ষেত্রে 14 ছিল অ্যাটমিক নাম্বার, এই দুটোরই কিন্তু বাইরের কক্ষে কত ইলেকট্রন আছে, 4টে। সিলিকনের 2, প্রথম কক্ষে 2টো থাকে, নেক্সট কক্ষে থাকে আমাদের 8টা, নেক্সট থাকে 4টে। তো সিলিকনের, আমি সিলিকন দিয়েই করি, কি থাকবে, সিলিকন সিলিকন সিলিকন, লক্ষ্য করো আমি এরকম করে সিলিকনকে আঁকতে পারবো এরকম ভাবে। এই এটা কি, এটা একটা সিলিকনের, একটা বিশুদ্ধ সিলিকনের গঠন। কারণ প্রত্যেকটা সিলিকনের বাইরে 4টে করে কি আছে, ইলেকট্রন আছে, 1 2 3 4টে, এরও 1 2 3 4টে, এরও 1 2 3 4টে। তখন এই সিলিকন, এই যে পার্শ্ববর্তী 4টে সিলিকনের 4টে ইলেকট্রন এবং নিজের কি হবে, নিজের 4টে ইলেকট্রন, এই 4টে মিলে মোট 8টা ইলেকট্রন ও নিজে ভাববে, ও তখন ও একটা সমযোজী বন্ধন তৈরি করবে। আমি পাশে আমি আলাদা দেখাতে পারি, সিলিকন 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 এরকম। এটা কিন্তু বিশুদ্ধ সিলিকন। তাহলে স্বাভাবিক অবস্থায় কিন্তু এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নেই, যে কটা ইলেকট্রন প্রত্যেকটা কিন্তু একটা বন্ডিং এ জড়িত। পাশে যে সিলিকন আছে সে কিন্তু ভাববে এই 8টা ওর ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8টা। এর পাশে যে আছে সে ভাববে এই 8টা ওর ইলেকট্রন, এর পাশে যে ভাববে এই 8টা আমার ইলেকট্রন। অত মানে অর্থাৎ আমি বলতে পারি যে কটা ইলেকট্রন সিলিকনের মধ্যে আছে সবকটা ইলেকট্রন কিন্তু বন্ডিং তৈরিতে ব্যস্ত। স্বাভাবিক অবস্থায় কোনো মুক্ত ইলেকট্রন অস্তিত্ব বিশুদ্ধ সিলিকনের মধ্যে নেই। সেই জন্য একদম স্বাভাবিক অবস্থায় 0 কেলভিন তাপমাত্রায় বিশুদ্ধ সিলিকন কিন্তু কাজ করবে সম্পূর্ণ একটা অন্তরক পদার্থ হিসাবে। তার কারণ এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নেই, কোনো মুক্ত ইলেকট্রন অস্তিত্বই নেই। কিন্তু যদি তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পায় কি হবে, তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেলে তখন দেখবে এই বন্ডিং এর ইলেকট্রনগুলো, এই বন্ডিং আস্তে আস্তে ভেঙে যাবে। তখন কিন্তু এর মধ্যে মুক্ত ইলেকট্রন সংখ্যা, মুক্ত ইলেকট্রন তৈরি হবে, প্রডিউস হবে। সেই মুক্ত ইলেকট্রন তখন এর মধ্য দিয়ে কারেন্ট পরিবহন করতে সক্ষম হবে, কারেন্ট পরিবহন করবে, তখন আমি বলতে পারবো এটা পরিবাহী হিসেবে কাজ করছে। কিন্তু এই পদ্ধতিতে যে মুক্ত ইলেকট্রন উৎপন্ন হয় তার সংখ্যা খুব বেশি হয় না, এবং এর জন্য যে কারেন্ট যায় সেই কারেন্টের মানটা খুবই কম। বাস্তবে সেই কারেন্টের খুব একটা অ্যাপ্লিকেশন আমরা করতে পারি না, খুব একটা আমরা তার কাজে লাগাতে পারি না। তাহলে বিশুদ্ধ অর্ধ পরিবাহীর আমরা যে কারেন্ট পাবো সেই কারেন্টের মানটা কিন্তু ভীষণই কম, যার কোনো বাস্তব অ্যাপ্লিকেশন আমরা কোথাও ইউজ করতে পারবো না, বা খুব একটা কাজেও আমাদের লাগে না। তাহলে আমরা যদি কাজে লাগাতে চাই তাহলে প্রথম কাজ হলো আমাদেরকে কারেন্টের মানটা বৃদ্ধি করতে হবে, এবং কারেন্টের মানটা বৃদ্ধি করার জন্য কি করতে হবে, আমাকে মুক্ত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করতে হবে। এই মুক্ত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা কি করব, আমরা কোনো একটা বিশুদ্ধ যে সিলিকন আছে তার মধ্যে বাইরের থেকে কোনো ইমপিউরিটি, অবিশুদ্ধ কোনো মৌলিক পদার্থ আমরা এর সঙ্গে মিশ্রিত করব, এবং সেই অনুপাতটা কত, অনুপাত হবে 10⁶1 অনুপাতে একটা অবিশুদ্ধ মৌল। যাকে মিশ্রিত করব যে মৌলকে, সেই মৌল যোজ্যতা 3 হতে পারে বা 5 হতে পারে, 3 হতে পারে বা 5 হতে পারে। আমি এরকম কিছু সিলেক্টিভ কিছু আমি অবিশুদ্ধ মৌল
তাদেরকে আমি মিক্সিং করব। এই যে মিক্সিং করার পদ্ধতি তাকে আমি বলবো ডোপিং। কি বলবো আমরা এই পদ্ধতিকে? বলবো ডোপিং। তোমরা শুনেছো বিভিন্ন খেলায় ডোপ নেওয়া হয়, ডোপ নেই অনেকে। এই ডোপিং কাকে বলবো? কোন একটা বিশুদ্ধ সিলিকন গ্লাসের মধ্যে বাইরের থেকে নিয়ন্ত্রিত উপায়ে কোনো অবিশুদ্ধ মৌল মিশিয়ে ওই বিশুদ্ধ সিলিকন বা বিশুদ্ধ অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ানোর যে পদ্ধতি তাকে বলবো ডোপিং। এবং যাকে আমি মেশাবো তাকে বলবো ডোপ্যান্ট। ওকে, ডোপ্যান্ট বলবো। অনুপাতটা খেয়াল রাখবে 10⁻⁶:1। এবারে যাকে মিক্সিং করছি, যদি আমি কোনো ত্রিযোজী মৌল মিক্সিং করি সেক্ষেত্রে আমি তাকে বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। আর পঞ্চযোজী মিক্সিং করলে আমি বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। অতএব এন টাইপ কি পি টাইপ সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আমি কাকে মিক্সিং করছি তার উপরে। অর্থাৎ আমি যে বাইরের থেকে অবিশুদ্ধ মৌল মিক্সিং করছি তার যদি যোজ্যতা 3 হয় তখন সেটা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। সে যদি পঞ্চযোজী মৌল হয় 5 হয় যোজ্যতা তখন সেটা হবে এন টাইপ বা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। আমি নেক্সট এন টাইপ এবং পি টাইপ ডিটেলস আমি এদের আসবো, এবং এর আসার আগে আমি একটা গ্রাফ দেখাবো। কি গ্রাফ? পরিবাহী এবং অর্ধপরিবাহী এদের কারেন্ট পরিবহনের গ্রাফ। কার ক্ষেত্রে কারেন্ট কত যায় এবং কার সঙ্গে? তাপমাত্রার সঙ্গে। তার সঙ্গে এটাও দেখাবো রোধ, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কিভাবে পরিবর্তিত হয় সেটাও দেখাবো। একবার দেখাবো পরিবাহী ক্ষেত্রে, একবার দেখাবো অর্ধপরিবাহী ক্ষেত্রে। দুটো ক্ষেত্রে আমি দেখাবো ওদের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কারেন্ট এবং রোধ কিভাবে পরিবর্তিত হয়। আমি এক্স অক্ষ দিকে আমি তাপমাত্রা নিচ্ছি, তাপমাত্রা। ওই অক্ষ দিকে আমি প্রথমে রোধ নিচ্ছি, রোধ। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন একটা পরিবাহীর রোধ কি হয়? তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন একটা পরিবাহীর রোধ কিন্তু বৃদ্ধি পায়। ক্লাস 9-10 আমরা শিখেছি তাপমাত্রা যত বৃদ্ধি পাবে তত কোন একটা পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে। কেন? ওহমের সূত্র ভি সমান আয়ার। ভি সমান আয়ার আমরা জানি। লক্ষ্য করো এই আর আবার তাপমাত্রার উপর ডিপেন্ড করে কি ছিল? আর টি ইজিক্যাল ছিল R0 1 + আলফা টি। আলফাটা রোধের তাপমাত্রা গুণক, R0 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ, আর টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ। ওটা তাপমাত্রা বৃদ্ধি পেলে কিন্তু রোধ বৃদ্ধি পাবে। এবং এটা একটা সরলরেখা সমীকরণ। এটা কি হবে? তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে, এটা সম্পর্কটা সমানুপাতিক। এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে যদি রোধ বৃদ্ধি পায় আমি কিন্তু এখান থেকে লিখতে পারি আবার I = V/R। তাপমাত্রা বৃদ্ধি পেলে যত রোধ বৃদ্ধি পাবে তত তার সঙ্গে কারেন্ট কমবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বাড়বে কিন্তু কারেন্টটা তাপমাত্রা বৃদ্ধি পেলে কমবে। এবারে এই যে গ্রাফটা আঁকলাম এটা কার জন্য? পরিবাহীর জন্য। পরিবাহী পদার্থের জন্য এই গ্রাফটা আমাদের প্রযোজ্য হবে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রোধ বৃদ্ধি পাবে। সেমিকন্ডাক্টরে কি হয় লক্ষ্য করো। সেমিকন্ডাক্টর আমি বলেছি একটু আগে যত তাপমাত্রা বাড়বে তত কি হচ্ছিল? সিলিকনের যে বন্ডিং গুলো ভাঙছিল। সিলিকনে কি হচ্ছিল? সিলিকন, এই সিলিকন ছিল আমাদের। তাপমাত্রা যত বাড়বে তত সিলিকনের এই বন্ডিং গুলো আস্তে আস্তে ভাঙবে, অর্থাৎ তত কিন্তু মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে। আগে যত মুক্ত ইলেকট্রনের সংখ্যা থাকবে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্ডিং আস্তে আস্তে ভেঙে যাবে, অর্থাৎ মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে। যত মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে তত অর্ধপরিবাহী কারেন্ট বৃদ্ধি পাবে, অর্ধপরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবণতা বৃদ্ধি পাবে। আর যত তড়িৎ প্রবণতা বৃদ্ধি হবে তত রোধ ধীরে ধীরে কমবে। পুরো বিষয়টা একসঙ্গে বললে কি হবে? তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্ধপরিবাহীর রোধ কিন্তু ধীরে ধীরে কমবে। তাপমাত্রা বাড়লে রোধ কমবে। এটা কার জন্য? অর্ধপরিবাহীর জন্য। তাপমাত্রা বাড়লে পরিবাহীর ক্ষেত্রে রোধ বাড়ছে কিন্তু কারেন্ট কমছে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমছে
কিন্তু কারেন্ট ধীরে ধীরে বাড়ছে। এখন আমি যদি বলি যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো একটা অন্তরপাত, তার কি হবে? তার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি হলে রোধ কি হবে? মাথায় রাখবে, তাপমাত্রা বৃদ্ধি হলে যে অন্তরপাত তার কিন্তু রোধের কোনোরূপ পরিবর্তন ঘটে না। অর্থাৎ আমি এরকম তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ একই থাকবে, ফিক্স থাকবে। এটা কার ক্ষেত্রে? অন্তরপাতের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পাক হ্রাস পাক রোধ সবসময় ফিক্স থাকবে। তো রোধের মানটা কিন্তু প্রচন্ড বেশি হয়, যে জন্য কোনো কারেন্ট ওর মধ্য দিয়ে যেতে পারে না। ওকে, এটা হলো আমাদের তাপমাত্রার সঙ্গে রোধের সম্পর্ক, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরপদার্থের। নেক্সট যেটা বলছিলাম আমি, এন টাইপ ও পি টাইপ, আমি এই দুটি কীভাবে তৈরি হয়, কি বৈশিষ্ট্য, ডিটেলস আমি আসবো। লক্ষ্য করো, এন টাইপ অর্ধপরিবাহী আমি আলোচনা করছি। আমি কি করলাম, আমার বিশুদ্ধ যখন সিলিকন আমি করেছিলাম, বিশুদ্ধ অর্ধপরিবাহী, সেক্ষেত্রে কি ছিল, সবকটা সিলিকন ছিল এবং সিলিকনে যে 4টে করে বাইরে ইলেকট্রন আছে, 4টি ইলেকট্রন পার্শ্ববর্তী আবার 4টি সিলিকনের সঙ্গে ওরা কিন্তু একটা সমযোজী বন্ধন তৈরি করেছিল, কোনো মুক্ত ইলেকট্রন এক্ষেত্রে ছিল না। কিন্তু যদি আমি সিলিকনকে কোনো পঞ্চযোজী মৌল দিয়ে ডোপিং করি, পঞ্চযোজী মৌল কে কে থাকতে পারে? আমাদের আছে অনেক কি পঞ্চযোজী মৌল, কি থাকতে পারে? ফসফরাস থাকতে পারে, আর্সেনিক থাকতে পারে। আমি ফসফরাস দিয়ে ডপিং করিয়েছি। তো ফসফরাসের এর বারে কটা ইলেকট্রন? 2, 8, 5, 5টা ইলেকট্রন। তো ফসফরাসের গঠন কি হবে? 1, 2, 3, 4, 5টা। যখন ফসফরাসকে আমি ডপিং করাবো, সাপোজ একটা ফসফরাস অ্যাটম আছে, তাহলে কি হবে, এর 4টে যে বাইরে কক্ষে ইলেকট্রন, তো 4টি ইলেকট্রন পার্শ্ববর্তী 4টে সিলিকনের সঙ্গে তারা কিন্তু একটা সমযোজী বন্ধন তৈরি করবে। কিন্তু এই যে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, সেই ইলেকট্রনটা মুক্ত থাকবে। সেই ইলেকট্রনটা কিন্তু পুরো ওই যে সিলিকন যে ক্লাস, তার মধ্যে কিন্তু ঘুরে বেড়াবে। অর্থাৎ এ কিন্তু স্বাভাবিক অবস্থায় কারেন্ট পরিবহন করতে সক্ষম হবে, মুক্ত ইলেকট্রন হিসেবে আচরণ করবে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু প্রথমে তাপমাত্রা দেওয়া দরকার হলো না, বন্ডিং ভাঙার দরকার হলো না, অটোমেটিক এর মধ্যে কিন্তু কিছু উদ্বৃত্ত ইলেকট্রন থাকছে, যে উদ্বৃত্ত ইলেকট্রন প্রথম থেকে কারেন্ট ক্যারি করতে পারবে বা কারেন্টের বাহক হিসেবে কাজ করবে, আধান বাহক হিসেবে কাজ করবে। এই যে মুক্ত ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রনের প্রকৃতি কি? ঋণাত্মক, নেগেটিভ। যত তাপমাত্রা বৃদ্ধি পাবে বা অন্য কোনো উপায়ে যদি আমি বন্ডিং ভাঙি বা বন্ডিং ভাঙে, সেক্ষেত্রে কি হবে, ইলেকট্রন আরো বেশি উৎপন্ন হবে এবং ইলেকট্রন উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কিছু ইলেকট্রন গর্ত বা কিছু গর্ত উৎপন্ন হবে, হল উৎপন্ন হবে। অর্থাৎ আরো বেশি ইলেকট্রন উৎপন্ন হবে, আরো বেশি আধান বাহক উৎপন্ন হবে। আধান বাহক উৎপন্ন হওয়ার জন্য এর মধ্যে কারেন্টটা কিন্তু অনেক বেশি পরিমাণে প্রবাহিত হবে বিশুদ্ধ অর্ধপরিবাহীর তুলনায়, এবং এর ক্ষেত্রে মোটামুটি 10⁻³ অ্যাম্পিয়ার এই রেঞ্জে কারেন্ট পরিবহন করতে সক্ষম, যেটা কিন্তু আমাদের বাস্তব ক্ষেত্রে প্রচুর আমাদের কাজে লাগাতে পারি। তো এক্ষেত্রে আধানের মুখ্য বাহক হিসেবে কে কাজ করছে? ইলেকট্রন। আর গৌণ বাহক হিসেবে কে কাজ করছে? হল। আমি হল নিয়ে পড়ে আসি। তাহলে এর আধান ধনাত্মক, এর আধান ঋণাত্মক। হল কাকে বলে? এক কথা মনে রাখো, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রনকে আমরা হল বলবো, ইলেকট্রন ঘাটতিকে হল বলবো। তাহলে এক্ষেত্রে যেহেতু স্বাভাবিক অবস্থায় মুখ্য বাহক হিসেবে ইলেকট্রন কাজ করছে, অতএব যার আধান নেগেটিভ সেক্ষেত্রে কারেন্টটাকে ক্যারি করছে, সেই জন্য একে বলবো আমরা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর বা এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর এর ক্ষেত্রে আধানের মুখ্য বাহক হলো ইলেকট্রন, আধানের গৌণ বাহক হলো হল। লক্ষ্য করো, এক্ষেত্রে ফসফরাস বা আর্সেনিক, আমি যেটা বলি না কেন, পঞ্চযোজী মৌল যাকে দিয়ে ডোপিং করাচ্ছি, এ কি করছে, এ কিন্তু এই যে বিশুদ্ধ অর্ধপরিবাহী ছিল সিলিকন, তার মধ্যে করছে কি, তার মধ্যে এই যে বিশুদ্ধ সিলিকনের যে ক্লাসের মধ্যে ঢুকে কি হচ্ছে, ও কিন্তু মুক্ত ইলেকট্রন দান করছে। এই একটা মুক্ত ইলেকট্রন পুরো এই ক্লাসটাকেও দান করলো। যেহেতু মুক্ত ইলেকট্রনকে দান করলো, সেই জন্য এদেরকে আমরা বলবো দাতা। এই ফসফরাসকে কি বলবো আমরা? দাতা বা ডোনার। দাতা বা ডোনার, দাতা মৌল বা ডোনার মৌল। কাকে বলবো? এন টাইপের ক্ষেত্রে দাতা মৌল কাদেরকে বলবো? পঞ্চযোজী মৌল যাদেরকে ডোপিং করিয়েছি, ফসফরাস হতে পারে বা আর্সেনিক হতে পারে। ওকে, এবারে এর যদি আমি শক্তি পটিচিত্র অঙ্কন করি,
কি হবে? সাধারণত শক্তি পটিচিত্র আমাদের কি ছিল, যে কোনো অর্ধপরিবাহী কি ছিল, কন্ডাকশন ব্যান্ড, নিচে কি ছিল, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড আমাদের। এর ক্ষেত্রে শক্তি পটিচিত্র এ হবে, মাঝখানে গ্যাপটা খুব বেশি থাকে না। কিন্তু যেহেতু আমি এক্ষেত্রে একটা অবিশুদ্ধ আমি পদার্থ মিক্সিং করিয়েছি ফসফরাস, এই যে এক্সট্রা একটা ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন কিন্তু এর মধ্যে দেখতে পাবো, তার একটা আলাদা লেভেল, আমরা শক্তি লেভেল, শক্তি একটা ব্যান্ড আমরা দেখতে পাবো। এবং যেহেতু রেশিওটা ফসফরাস মিশিয়েছি 1:10⁶ অনুপাতে, তাহলে সিলিকনের ক্ষেত্রে যত বেশি শক্তি রেখা দেখতে পাবো, অনেকগুলো রেখা একসঙ্গে নিয়ে ব্যান্ড তৈরি হচ্ছে। ফসফরাসের ক্ষেত্রে কিন্তু অত বেশি আমি রেখা দেখতে পাবো না, খুব একটা আমি অল্প ইলেকট্রন থাকার জন্য ওর আমি একটা হালকা রেখা দেখতে পাবো, এই যেখানে ওই ফসফরাসের যে মুক্ত ইলেকট্রনগুলো সেটা কিন্তু অবস্থান করবে। এই যে লেভেল তাকে বলবো আমরা ফার্মি স্তর বা ফার্মি লেভেল। কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এর মাঝখানে থাকবে কি ফার্মি স্তর, যেখানে কিন্তু ওই যে এক্সট্রা যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো কিন্তু সেখানে অবস্থান করবে। এটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর, তার ক্ষেত্রে ব্যান্ড ডায়াগ্রাম বা ব্যান্ড ডায়াগ্রামের চিত্র। এবং এর ক্ষেত্রে এই যে ফার্মি স্তর এবং পরিবহন পটি, এই ফার্মি স্তর এর মধ্যে পরিবহন পটি, এর মধ্যে শক্তি ব্যবধান, এটা মনে রাখবে, এই শক্তি ব্যবধান কত হয়, এই গ্যাপটা হয় 0.05 ইভি, 0.05 ইভি। এই গ্যাপ কিন্তু এটা থাকে ফার্মি স্তরের সঙ্গে কন্ডাকশন ব্যান্ডের যে শক্তির যে পার্থক্য। তাহলে লক্ষ্য করো, যেহেতু এটা অনেক কাছে আছে কন্ডাকশন ব্যান্ডে, তাহলে খুব অল্প শক্তিতে কিন্তু ফার্মি স্তর থেকে ইলেকট্রনগুলো কোথায় চলে যাবে, কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। ওদের মুক্ত ইলেকট্রন সংখ্যা অনেক বৃদ্ধি পাবে, খুব সহজে আমরা ইলেকট্রন পেতে পারবো। এর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মুক্ত ইলেকট্রন পাওয়া যায়। যত আমরা ডোপিং বেশি করবো, ডোপিং মাত্রা যত বেশি হবে, তত কিন্তু এই ফার্মি স্তরটা তত ধীরে ধীরে পরিবহন যে পটি তার দিকে আস্তে আস্তে আমরা ওর দিকে আস্তে সরে যেতে দেখবো, তত এই গ্যাপটা আস্তে আস্তে কমবে। এই মোটামুটি আমাদের এন টাইপ অর্ধপরিবাহী বা এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আমাদের মূল আলোচনা। নেক্সট আমরা করবো পি টাইপ সেমিকন্ডাক্টর। আমরা এই একই চিত্রের উপর করবো, শুধুমাত্র আমরা ফসফরাসের জায়গায় আমরা ত্রিযোজী মৌল আমরা বসিয়ে দেবো। নেক্সট আমরা আসবো পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ অর্ধপরিবাহী। এর ক্ষেত্রে কি করবো, আমরা কোন একটা সিলিকন যে ক্লাস, তার মধ্যে আমরা ত্রিযোজী মৌলকে ডোপিং করাবো। কি কি হতে পারে, বোরন হতে পারে বা অ্যালুমিনিয়াম হতে পারে। আমি এই চিত্রে অ্যালুমিনিয়াম দিয়ে দেখাচ্ছি। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13, প্রথম কক্ষে 2, নেক্সট কক্ষে থাকবে 8টা, নেক্সট কক্ষে থাকবে 3টে। বাইরের কক্ষে 3টি ইলেকট্রন, এই 3টি ইলেকট্রন পার্শ্ববর্তী 3টে সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করলো, এখানে কিন্তু কোনো ইলেকট্রন নেই। এবারে এর ক্ষেত্রে হল উৎপন্ন কি হবে সেটা আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। সেটা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট ফিজিক্স এর মধ্যে ঢুকে আছে সেটা না, বাট এটা খুব ভালো বুঝতে পারবে তোমরা। লক্ষ্য করো, হল কি জিনিস। মনে করো একটা সমতল একটা মাঠ, প্লেন। আমি যদি এই সমতল মাঠে আমি গর্ত করি, কোদাল দিয়ে গর্ত করলাম, তো গর্ত করলে এই যে মাটিগুলো তুলবো, মাটি কোথায় রাখবো আমি, আর মাটি আমাদের পাশে রাখতে হবে। একটু ভালো করে ভেবে দেখো তো, মাটি কতটা হবে, ঠিক যতটা গর্তের আয়তন হবে ঠিক সেই আয়তনে কিন্তু মাটি বাইরে থাকবে। তো আমি গর্তকে বলতে পারি কি, এই গর্তকে বলতে পারি ডেফিসিয়েন্সি অফ মাটি, মাটির একটা ঘাটতি, সেটাই গর্ত। ঠিক একইভাবে তুমি ভাবো কোন একটা প্লেন আছে, যে প্লেনের মোট আধান জিরো। মোট আধান জিরো মানে কি, যতটা ধনাত্মক আধান আছে ঠিক ততটাই ঋণাত্মক আধান আছে। আমি করলাম কি, আমি এখান থেকে একটা ইলেকট্রন তুলে আমি পাশে রাখলাম, একটা ইলেকট্রন তুলে আমি পাশে ওপরে রাখলাম। তো এটা কি, এটা প্লাস ই হবে, মাইনাস ই হলে ইলেকট্রন, এটা প্লাস ই। এই যে মাইনাস ই, একে আমি বলছি ইলেকট্রন, এই বলছি কি ইলেকট্রন, মাইনাস ই করছি ইলেকট্রন। আর এই যে পাশে আছে এটা কাকে বলবো, হল।
মাইনাস ই, এখানে নাম দেবো কি, আমি কালি পাল্টে দিচ্ছি, এটা ইলেকট্রন। আর এই যে একটা ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, ইলেকট্রনে গর্ত তৈরি হচ্ছে, যার কিন্তু আধান থাকবে প্লাস ই, তাকে নাম দেবো গর্ত, হল ইংলিশে, বাংলায় গর্ত। তাহলে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন এবং একটা হোল, আমি অনেক সময় ইলেকট্রনকে ই লিখি, হোলকে আমরা এইচ লিখি। ইলেকট্রন প্লাস হোল সমান কত হবে? 0। ইলেকট্রন ও হোল মিলিত হয়ে কিন্তু 0, মানে কিছুই নেই, কিছুই নেই, মানে কিছুই নেই, তার মানে ইলেকট্রন ও হোল একসঙ্গে আছে আমি ধরতে পারি। তাহলে একটু ভেবে দেখো, এই যে অ্যালুমিনিয়ামের এখানে কিছুই নেই, আমি মনে ভাবতে পারি একটা ইলেকট্রন আছে, একটা গর্ত আছে। এই যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা পার্শ্ববর্তী সিলিকনের সঙ্গে একটা বন্ডিং তৈরি করলো, সমযোজী বন্ডিং, কে পড়ে থাকলো? একটা গর্ত পড়ে থাকলো। তা স্বাভাবিক অবস্থায় কিন্তু এক্ষেত্রে যে আদান ভাব হিসেবে কাজ করছে কে? একটা হোল বা একটা গর্ত, যার আধান কি, যার আধান কিন্তু পজিটিভ, যার আধান পজিটিভ। তো এক্ষেত্রে প্রথম থেকে কিন্তু একটা পজিটিভ আধান আছে এক্সট্রা, যত আরো বন্ডিং ভাঙবে, আরো বেশি তাপমাত্রা বৃদ্ধি হবে, তত বেশি আরো এখানে হল বেশি উৎপন্ন হবে, তার সঙ্গে ইলেকট্রন উৎপন্ন হবে, কিন্তু সবসময় কিন্তু হলের সংখ্যা ইলেকট্রন থেকে বেশি থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আধানের যে মুখ্য বাহক হিসেবে কাজ করবে কি, মুখ্য বাহক মানে কি, মেন যে বেশি পরিমাণে থাকবে সংখ্যা গুরু বাহক কি, সেটা থাকবে হল, এবং সংখ্যা লঘু বাহক বা গৌণ বাহক থাকবে ইলেকট্রন। যেহেতু এখানে হল তার আধান ধনাত্মক, সেই জন্য একে বলবো পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বা ধনাত্মক প্রকৃতির অর্ধপরিবাহী বা পি টাইপ সেমিকন্ডাক্টর। তো এর ক্ষেত্রে আমরা যদি শক্তির ব্যান্ড ডায়াগ্রাম আঁকি, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকি, তো ওপরে কি থাকবে? কন্ডাকশন ব্যান্ড, নিচে থাকবে ভ্যালেন্স ব্যান্ড, একই রকম। কিন্তু এর ক্ষেত্রে ফার্মিতে শক্তি স্তর সেটা নিচের দিকে থাকবে, এবং এন টাইপের ক্ষেত্রে সেখানে কি ছিল? ইলেকট্রন ছিল। এক্ষেত্রে হোল কি থাকবে? হোল থাকবে। কি থাকবে? এগুলো হোল থাকবে, ও সেটা কিন্তু যোজদাপটির কাছে থাকবে। যোজদাপটির সবসময় কি কাছে থাকবে, এর নাম কি? ফার্মি স্তর, ফার্মি স্তর। এখন এই পি টাইপের ক্ষেত্রে ফার্মি স্তর এবং যে ভ্যালেন্স ব্যান্ড, এদের মধ্যে কিন্তু গ্যাপ কিন্তু আগের মতোই থাকবে, 0.05 ইলেকট্রন ভোল্ট, এটাই থাকবে। আর এর ক্ষেত্রে লক্ষ্য করো, অ্যালুমিনিয়াম বা বোরন যে ত্রিজোড়ী মৌল আমি ওই যে বিশুদ্ধ অর্ধতবিক ক্লাসের সঙ্গে মেশাচ্ছি, এরা কি বন্ধনে যখন ঢুকছে, তারা কিন্তু একটা কি উৎপন্ন করছে? একটা হল উৎপন্ন করছে। এই যে হল উৎপন্ন হচ্ছে, তারা কি করবে? ওই ক্লাস থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। হল কি করবে? মানে ইলেকট্রনকে গ্রহণ করতে পারবে। সেই জন্য এই যে ত্রিজোড়ী মৌল যাকে ডকিং করাচ্ছি, যে বোরন হতে পারে বা অ্যালুমিনিয়াম হতে পারে, এদেরকে বলবো আমরা অ্যাকসেপ্টার বা গ্রহীতা। পি টাইপের ক্ষেত্রে গ্রহীতা কারা হবে? অ্যালুমিনিয়াম বা বোরন, যেসব ত্রিজোড়ী মৌল আমরা ডোপিং করাবো তাদেরকে বলবো গ্রহীতা বা অ্যাকসেপ্টার। এটা হলো পি টাইপ অর্ধপরিবাহী মেন বক্তব্য বা মেন বিষয়। তাহলে পি টাইপ এবং এন টাইপ দুটি মোটামুটি বুঝেছ। আমি 1 নম্বর পার্টেও বলেছিলাম, বাট এটা আমি আবার একবার নতুন করে বলছি। নেক্সট, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরে আদান বাহকের বিচলন। এটা আমরা কারেন্টের ক্ষেত্রে আমরা পড়ি বিচলন বেগ, সেটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে আদান বাহকের বিচলন কি হয়, সেই নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনাটা আমরা দুটো পার্টে করব। আর প্রথম করব বিশুদ্ধ অর্ধপরিবাহীর জন্য, বিশুদ্ধ অর্ধপরিবাহীতে কি হবে জন্য। নেক্সট করব আমরা অবিশুদ্ধ অর্ধপরিবাহীর জন্য। এখানে আমরা ধরে নিই যে কোনো একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী আছে, যে অর্ধপরিবাহীর দৈর্ঘ্য L এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A। এটা একটা গোলাকৃতি মানে সিলিন্ড্রিক্যাল মানে চক্রাকৃতি, এবং তাহার মধ্যে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন এবং হোল দুটোই থাকবে। যদি কারেন্ট এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে যায়, কারেন্টের দিকে কে যাবে? ধনাত্মক আদান বাহক মানে হোল কারেন্টের দিকে যাচ্ছে, লাল কালি দিয়ে দেখিয়েছি, এবং সবুজ কালি দিয়ে কি দেখিয়েছি? ইলেকট্রন। কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে তার উল্টো দিকে ইলেকট্রন কিন্তু গতিশীল হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, কারেন্টের সূত্র বা তড়িৎ প্রবাহ মাত্রা I = কি হয়? N E
এ ভি, এই সূত্র। এনটা কি? এন হলো প্রতি একক আয়তনে আদান বাহকের সংখ্যা, প্রতি একক আয়তনে আদান বাহকের সংখ্যা। অর্থাৎ যদি ইলেকট্রন হয় তাহলে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, এবং যদি হোল হয় প্রতি একক আয়তনে হোলের সংখ্যা। ইটা কি? এটা হলো ওই আদান বাহকের আধান, যদি ইলেকট্রন হয় মাইনাস ই, হোল হলে প্লাস ই। এটা কি? প্রস্থের ক্ষেত্রফল, ভিটার আদান বাহকের বিচলন বেগ। তাহলে এক্ষেত্রে আদান বাহক কিন্তু একটা নেই, দুটো আছে, একটা ইলেকট্রন আছে, একটা হোল আছে। তাহলে লিখতে পারবো ইলেকট্রন, এর মধ্যে কারেন্ট যাবে, কার জন্য? দুটো পার্টে যাবে। মোট যে কারেন্ট লিখছি আমি, কারেন্ট এটা সূত্র, আমি এই সূত্র থেকে পাবো কারেন্ট দুটো পার্টে যাবে। কি? একটা কারেন্ট যাবে ডিউ টু ইলেকট্রন, ইলেকট্রনের জন্য, একটা কারেন্ট যাবে ডিউ টু হোল। ইলেকট্রন পরিবহনের জন্য একটা কারেন্ট যাবে, যে কারেন্টটা কিন্তু এই গ্রিন দিয়ে দেখাচ্ছি আমি, আর একটা যাবে হোলের জন্য। তাহলে এই সূত্রটা আমি চেঞ্জ করে লিখি, কি লিখতে পারবো? ই কত লিখতে পারবো? ইলেকট্রনের জন্য ইলেকট্রনের যে ঘনত্ব প্রতি একক আয়তনে যে ইলেকট্রন সংখ্যা, আমি যদি তাকে যদি আমি লিখি ই দিয়ে, এন ইলেকট্রন সংখ্যা, আমি কাজ করি ইলেকট্রন সংখ্যা, আমি ওটাকে এন লিখছি, আর ইলেকট্রন আদান ই লিখছি, ক্ষেত্রফল এ, বিচলন বেগ ভি। কি লিখলাম আমি লিখছি যে ইলেকট্রনের জন্য যে কারেন্ট যাচ্ছে সেটা কি? এন ই, ইলেকট্রন আধান ই, ক্ষেত্রফল এ, ইলেকট্রনের বিচলন বেগ ভিই। ঠিক একইভাবে এটা কার জন্য? এটা মাত্র ইলেকট্রনের জন্য, ফর ইলেকট্রন, এটা ফর ই, ইলেকট্রনের জন্য। আর হোলের জন্য কত হবে? এন হোল, এন এইচ মানে কি? একক আয়তনে হোলের সংখ্যা। হোলের আদান আমি দিচ্ছি এখানে এইচ লিখছি, হোলের আদান এইচ, ক্ষেত্রফল এ ভি এইচ, এটা কি? ফর হোল। তাহলে এই দুটো ইকুয়েশন আমি পাচ্ছি এখান থেকে, ইলেকট্রনের জন্য ইকুয়েশন এবং হোলের জন্য ইকুয়েশন। টোটাল কারেন্ট কি হবে? আই ই, মান বসিয়ে দিই ওখান থেকে, এন ই এ ভি প্লাস এন এইচ এইচ এ ভি এইচ, এটা পাচ্ছি। আই সমান কত পেলাম? আই জিরো পেলাম এন ই এ, এন ই এ, এন ই ইন্টু ই এ ভি প্লাস এন এইচ এইচ এ ইন্টু ভি এইচ। আমি কিন্তু এটা মেন ইকুয়েশন আমি পেলাম। এবার লক্ষ্য করো, বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়? বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ হোল সমান হয়। বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে কটা ইলেকট্রন থাকে সে কটাই মানে কি থাকে? হোল থাকে। ইলেকট্রনের যে সংখ্যা ঘনত্ব বা ইলেকট্রন প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা এবং প্রতি একক আয়তনের যে হোলের সংখ্যা, এই দুটো কিন্তু সমান হয়। আমি লিখছি এন আই দিয়ে, আই মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ অর্ধপরিবাহী যে ইলেকট্রন বা হোল বা আদান বাহকের যে ঘনত্ব, তাকে আমি লিখছি এন আই দিয়ে। এবং স্বাভাবিকভাবে ইলেকট্রনের যে আধান এবং যে হোলের আধান দুটোই কিন্তু মান সমান, চিহ্ন অপোজিট বা মান সমান। আমি এটাকে খুব সিম্পল ই দিয়ে লিখলাম। তাহলে এই যদি আমি এই কোশ্চেন পুট করি, কি পাবো? আমি পাবো আই ইজ ইকাল টু এন ই মানে এন আই ই এ ভি প্লাস এন এইচ, এন এইচ মানে কি? এন এইচ মানে কিন্তু পাচ্ছি এন আই, এন আই এইচ মানে পেয়েছি ই, একই দুটো, এ ইন্টু ভি এইচ। কি কমন যাবে এখান থেকে? আমি কিন্তু এখান থেকে কমন নিতে পারবো এ ইন্টু ই কমন যাবে, ইন্টু এন আই সেটাও কমন নিতে পারি, কি থাকবে? ভিই প্লাস ভিএস। কারেন্টের যে ইকুয়েশন পেলাম আমি, সেই ইকুয়েশনে কি পাচ্ছি? আই ইজ ইকাল টু এন আই ই এ ভি প্লাস ভিএস। আমি একটা ইকুয়েশন আমি এক্ষেত্রে পেয়ে গেলাম, আমি নাম দিচ্ছি 1 নম্বর ইকুয়েশন। এটা কিন্তু পেয়ে গেলাম। এবারে আমরা জানি যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে তড়িৎ যায় তাকে বলি তড়িৎ প্রবাহমাত্রা ঘনত্ব। তড়িৎ প্রবাহ মাত্রা ঘনত্ব।
লেখা হয় কি জে দিয়ে, কাকে বলে আই বাই এ, কি বলে আই বাই এ। এখন আই বাই এ সমান কত হবে, এটা আই এর ইকুয়েশন, এটা বাই এ, এ কেটে যাবে, মানে এন আই ই ভি প্লাস ভিএক্স। সেক্ষেত্রে কি হবে ইকুয়েশনটা, জে ইজ ইকুয়াল টু হবে এন আই ইন্টু ই ভিই প্লাস ভিএক্স। এটা তড়িৎ প্রবাহমাত্রা ঘনত্ব জে এর ইকুয়েশন। আমি অপরের পার্টটা মুছে দিয়েছি, যে লক্ষ্য করো জে ইজ ইকুয়াল টু কি আই বাই এ। আমি এটাকে লিখতে পারি, আই মানে কি ওহমের সূত্র থেকে পাবো আই ইজ ইকুয়াল টু, দেখো ভি সমান আই আর, আই সমান ভি বাই আর। লক্ষ্য করো লিখছি, এই মানে বসিয়ে দিই, আই সমান ভি বাই আর, এ পড়ে আছে ভি বাই এ আর, সমান লিখতে পারি ভি বাই এ ইন্টু আর মানে কি রো ইন্টু এল বাই এ। রোটা কি, রোটা হলো রোধাঙ্ক, এল তো দৈর্ঘ্য বললাম, তো এ কেটে দাও, তো পাবো কি, আমি পাবো জে ইজ ইকাল টু ভি বাই রো ইন্টু এল, জে ইজ ইকাল টু ভি বাই রো ইন্টু এল। আবার যদি এখানে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র, এটা ইউনিট 1 এ আছে, তড়িৎ ক্ষেত্র ই সমান কত হয়, সবসময় ভি বাই এল হয়, তড়িৎ ক্ষেত্র ই সমান ভি বাই এল হয়, মানে লিখতে পারবো এটা ই বাই রো, ভি বাই এল মানে ই, বা লিখতে পারবো জে সমান সিগমা ইন্টু ই, সিগমা ইন্টু ই। কেন, সিগমা সমান 1 বাই রো, এটাকে বলে সিগমা বলে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক। সবসময় রোধাঙ্কের যে অনন্য, রোটা কি ছিল রোধাঙ্ক, রোধাঙ্কের যে অনন্য তাকে বলে ওই পদার্থের পরিবাহিতাঙ্ক, তো সেটা কি হবে সিগমা, সিগমা ইজ ইকুয়াল টু 1 বাই রো। তো পাচ্ছি কি জে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই, জে ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই। আর লক্ষ্য করো জে এর মান কিন্তু আমি পেয়েছি, এটা এই মানটা বসিয়ে দাও, কত লিখতে পারবো সিগমা ই সমান এন আই ই ভি প্লাস ভিএইচ, বা লিখতে পারবো সিগমা সমান লিখতে পারবো এখানে এন আই ই বাই ক্যাপিটাল ই ভি প্লাস ভিএইচ, এন আই ভি বাই ই প্লাস ভিএইচ বাই ই। এখন এটা কিন্তু আমি একটু ভেঙে লিখতে পারি, আমি এটাকে একটু ভেঙেও লিখতে পারি, কি ভেঙে লিখতে পারি লক্ষ্য করো, দেখো কি করতে পারি, আমি ভেঙে লিখতে পারি এরকম এন আই ই ভিই বাই ই প্লাস ভিএইচ বাই ই, সমান লিখতে পারবো এন আই ই, এটাকে বলা হয় মিউ ই, এটা মিউ এইচ, সিগমা সমান এটা। এই মিউ জিনিসটা কি তোমরা শিখবে এগুলো ইউনিট 2 তে। মিউকে বলা হয় সচলতা, কি বলা হয় সচলতা, কাকে বলে একক তড়িৎ ক্ষেত্রে যে বিচরণ বেগ তাকে বলা হয় সচলতা। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে কত হবে, ইলেকট্রনের মিউ ই ইলেকট্রনের সচলতা, ইলেকট্রনের বিচরণ বেগ বাই তড়িৎ ক্ষেত্র, আর হলের সচলতা কত হবে মিউ এইচ, কত হবে ভি এইচ, হলের যে বিচরণ বেগ বাই তড়িৎ ক্ষেত্র। তাহলে এটা কি হলো, এটা হলো কোনো একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্ষেত্রে পরিবাহিতাঙ্কের যে রাশিমালা সিগমা ইজ ইকুয়াল টু এন আই ই মিউ ই প্লাস মিউ এইচ। মাথায় রাখতে হবে ইলেকট্রন কিন্তু সবসময় বিশুদ্ধ যে অর্ধপরিবাহী তার বাইরে থাকে, তার বাইরে মানে বন্ডিং এর বাইরে অবস্থান করে মুক্ত ইলেকট্রন, সেই জন্য সবসময় মুক্ত ইলেকট্রনের যে গতিবেগ, মুক্ত ইলেকট্রনের গতিবেগ সবসময় হলের গতিবেগ থেকে বেশি, কারণ হল কিন্তু বন্ডিং এর মধ্যেই অবস্থান করে। তাহলে একই কারণে কি হবে মিউ ই গ্রেটার দেন মিউ এইচ, সবসময় ইলেকট্রনের যে সচলতা হলের সচলতা থেকে অনেক বেশি হয়। এবং তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে যেহেতু ইলেকট্রন ও হলের সংখ্যা বৃদ্ধি পায় বা পরিবর্তিত হয়, সেই জন্য তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু এদের সচলতারও কিন্তু চেঞ্জ একটা আমরা দেখতে পাই। নেক্সট আমরা আসবো অবিশুদ্ধ অর্ধপরিবাহী ক্ষেত্রে কি হবে সেটা আমরা একটু দেখব।
লক্ষ্য করো, এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই যে এনআই, আমি এনআইটা কি লিখেছিলাম? আমি এনআই লিখেছিলাম এনই সমান, আমি লিখেছিলাম এনএইচ। কেন? যেহেতু বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন ও নাম্বার অফ হোলস সমান হয়, ইলেকট্রনের সংখ্যা হলের সংখ্যা সমান হয়, আমি দুটোকে এনআই দিয়ে লিখেছিলাম। কিন্তু অবিশুদ্ধ ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ হোল সমান হয় না। তার কারণ এন টাইপের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন সবসময় বেশি হয়, পি টাইপের ক্ষেত্রে নাম্বার অফ হোলস সবসময় বেশি হয়। তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু ইকুয়েশনটা এভাবে লিখতে পারবো, ই বারে থাকবে এন, ইলেকট্রনের ক্ষেত্রে লিখবো এন ই মিউ ই প্লাস এন এইচ মিউ এইচ। তাহলে যদি আমি বলি অবিশুদ্ধ অর্ধপরিবাহী, তার ক্ষেত্রে ইকুয়েশন লিখতে হবে সিগমা ইকুয়াল টু ই ইন্টু এন ই মিউ ই প্লাস এন এইচ মিউ এইচ। সেক্ষেত্রে কিন্তু ইকুয়েশনটা আমাদের এই দাঁড়াবে। কারণ এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বেশি এবং পি টাইপের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কম। দুটো কিন্তু সবসময় কিন্তু কখনোই এনই কখনোই কিন্তু এনএইচ এর সঙ্গে সমান হবে না। কার ক্ষেত্রে? অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। কিন্তু বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটতো। এর ক্ষেত্রে আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট এবং উল্লেখযোগ্য, যে এন টাইপ সেমিকন্ডাক্টরে সংখ্যাগুরু আদান বাহক হিসাবে ইলেকট্রনের সংখ্যা যত বৃদ্ধি পাবে, হলগুলি ততই নতুন নতুন ইলেকট্রনের সঙ্গে পুনর্মিলন হবে। যত বেশি ইলেকট্রন উৎপন্ন হবে তত বেশি হল একসঙ্গে পুনর্মিলন হবে। এর ধরুন কি হবে? তারা অবলুপ্ত হবে। কারণ একটা ইলেকট্রন একটা হল যুক্ত হয়ে কি হয়? শূন্য হয়, অবলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব আমি এন লিখেছি, এনই বৃদ্ধির যত বৃদ্ধি হবে তার জন্য কিন্তু তত হলের সংখ্যা ঘনত্ব ধীরে ধীরে হ্রাস পাবে। যত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বৃদ্ধি পাবে তত হলের সংখ্যা ঘনত্ব ধীরে ধীরে কমবে। কেন কমবে? ইলেকট্রন বেশি উৎপন্ন হলে হলের সঙ্গে রিকম্বিনেশন করবে, অবলুপ্ত হয়ে যাবে। ঠিক উল্টোভাবে বলতে পারি, বিপরীত ক্রম এটাও বলতে পারি যে পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে পি এর বৃদ্ধির ফলে যত পি এর যত সংখ্যা বৃদ্ধি হবে, অর্থাৎ এনএস এর মান যত বেশি বৃদ্ধি হবে তত এন এর মান কিন্তু ধীরে ধীরে কমে আসবে, এনএস ধীরে ধীরে কমে আসবে। কিন্তু এইগুলোর মান কিন্তু সবসময় গুণফল কনস্ট্যান্ট থাকবে। তাহলে কি লিখতে পারবো এন ই মানে ইলেকট্রনের যে ঘনত্ব আর হোলের যে ঘনত্ব, এই দুটো ঘনত্ব সবসময় কি হবে? এন আই তার স্কোয়ার সঙ্গে সমান হবে। বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের যে আদান বাহক ঘনত্ব প্রতি একক আয়তনে যে আদান বাহকের উপস্থিতি, সেটা যার বর্গ তার সঙ্গে কিন্তু এনই এবং এনএই দুটো সমান হবে। যেখানে এনআইটা কি? এনআইটা হলো বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ইলেকট্রন হোল যুগ্মের সংখ্যা ঘনত্ব। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ইলেকট্রন হোল যুগ্মের সংখ্যা ঘনত্ব। আর এনটা কি? এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। এই এনএসটা পি টাইপ সেমিকন্ডাক্টরে হলের সংখ্যা ঘনত্ব, মানে প্রতি একক আয়তনে কটা ইলেকট্রন আছে বা কটা হোল আছে। তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা বলি একটা খুব ইম্পর্টেন্ট নাম দিই আমরা, কি বলি? ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র নামে আমরা অভিহিত করি। ভর ক্রিয়া সূত্রটা কি? তাপীয় সাম্যাবস্থায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এনই এবং মুক্ত হলের সংখ্যা ঘনত্ব এই এনএইচ, এই গুণফল সবসময় কি হয়? ধ্রুবক হয়। গুণফল সবসময় ধ্রুবক হয় এবং এই ধ্রুবকটি বিশুদ্ধ অর্ধপরিবাহী সংখ্যা ঘনত্বের এনআই এর বর্গের সঙ্গে সমান। আমি যদি অনেক বইতে এটাকে শুধু ই দিয়ে লেখে, অনেক বইতে এটাকে ই দিয়ে না, অনেক বইতে এটাকে শুধু এন দিয়ে লেখে, এবং হলটাকে অনেক বইতে দেখে ওরা পি দিয়ে, নেগেটিভ পজিটিভ, সেক্ষেত্রে আমি লিখবো এনআই স্কোয়ার। এটা কিন্তু ভরক্রিয়া সূত্র নামে পরিচিত। এনইকে আমি লিখলাম এন দিয়ে, এনএসকে লিখলাম আমি পি দিয়ে। এটাই কিন্তু ভরক্রিয়া সূত্র নামে পরিচিত। তাহলে আজকে আমরা এই অধ্যায়ে পার্ট 2 অধ্যায়ে প্রথমে আমরা প্রথম পর্বে যেটা শিখেছি সেটা নিয়ে একবার রিক্যাপ করলাম একটু অন্যভাবে। প্রথম পর্বে আমি অন্যভাবে করেছিলাম, আর তার সঙ্গে আমরা এইগুলোও শিখলাম। নেক্সট পরবর্তী পর্বে আমরা পিএন সংযোগ এবং পিএন সংযোগ ডায়োড নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকে অনেক ধন্যবাদ।